আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে সবাইকে লাইভ ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আমি রাজিবুল আলম, প্রভাষক, ব্যবস্থাপনা, ইকবাল সিদ্দিকী কলেজ। তো আজকে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়ের নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা প্রস্তুত হয়ে আছো। তাহলে চলো আমরা আলোচনায় চলে যাই। হ্যাঁ, প্রথমেই আমরা আলোচনা করব নিয়ন্ত্রণের ধারণা। নিয়ন্ত্রণের ধারণা নিয়ে আলোচনা করার আগে নিয়ন্ত্রণটা কী এটা বুঝতে হবে। ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ, আর সর্বশেষ ধাপ নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবস্থাপনা প্রক্রিয়া পরবর্তী যে প্রথম পরিকল্পনা গ্রহণ করে এই কাজটি আবার শুরু করতে পারে। তাহলে এই নিয়ন্ত্রণ কার্যটার ধারণা দিতে গেলে একটা উদ্দীপক দিতে চাই। সর্বপ্রথম উদ্দীপকটাতে আমি বলতে চাই, যদি মনে করো একটি কোম্পানি 1000 একক উৎপাদন করতে চায়, 1000 একক উৎপাদন করতে গেলে তার যে পরিকল্পনা করেছে এই পরিকল্পনা অনুসারে তার কার্যক্রমটা চলতে থাকবে। একটি নির্দিষ্ট সময় শেষে দেখা গেল সে 800 একক উৎপাদন করতে পেরেছে। দেখো, তার টার্গেট হচ্ছে 1000 একক উৎপাদন করা, সে করতে পেরেছে 800 একক উৎপাদন। তাহলে এই জায়গায় বিচ্যুতিটা কত একক? বিচ্যুতিটা হচ্ছে 200 একক উৎপাদন সমস্যা হয়েছে, 200 একক উৎপাদন করতে সে পারে নাই। তাহলে এই যে 200 একক উৎপাদন করতে পারে নাই, এটা তার প্রতিষ্ঠানের জন্য কি সে বিচ্যুতি, এর সমস্যা উদ্ঘাটন করতে হবে এবং এর সমাধানের চেষ্টা করতে হবে। আর এই কাজটি করে থাকে নিয়ন্ত্রণ ব্যবস্থা। হ্যাঁ, নিয়ন্ত্রণ হচ্ছে আদর্শ মানের, পূর্ব নির্ধারিত আদর্শ মানের সাথে বর্তমান অবস্থা পর্যালোচনা করে যে বিচ্যুতি নির্ণয় কার্যক্রমটাকেই বলা হয় নিয়ন্ত্রণ। আবার বলছি, পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা যাচাই করার নামই হচ্ছে নিয়ন্ত্রণ। অথবা বলতে পারো, আমি যে উদ্দেশ্যে আমি প্রতিষ্ঠানে পরিকল্পনা করেছি এই উদ্দেশ্য যদি অর্জিত না হয়, এই উদ্দেশ্যের অর্জনের ক্ষেত্রে যে সকল সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো চিহ্নিত করা এবং কতটুকু উৎপাদন করেছে এবং কেন উৎপাদন হয় নাই, কি কি সমস্যা ছিল এবং এর সংশোধনমূলক ব্যবস্থা হিসেবে নিয়ন্ত্রণ এর আবির্ভাব হয়েছে এবং নিয়ন্ত্রণ কাজ করে থাকে। তো আমি নিয়ন্ত্রণের ধারণাটা দিলাম। এখন আসো আমরা নিয়ন্ত্রণের প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে চাই। হ্যাঁ, নিয়ন্ত্রণের প্রক্রিয়া একটা মজার বিষয় হলো যে নিয়ন্ত্রণ একটা আদর্শ মানের ভিত্তিতে কাজ করে। একটা আদর্শ মান থাকে। আদর্শ মান কি? অর্থাৎ আমি যে কোনো কাজই করি এটা একটা লক্ষ্য থাকবে, এই লক্ষ্যের জন্য একটা কতটুকু যেতে চাই আমি। মনে করো একটা এক্সাম্পল দেই, আমি প্রতিদিন 3 কিলোমিটার হাঁটতে চাই, এটা হচ্ছে আমার আদর্শ মান। এখন আমি কোনো কারণে যদি 2 কিলোমিটার হাঁটি তাহলে 1 কিলোমিটারের এই যে ঘাটতি রইল, এটাই হলো আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো। কারণ প্রথমে আমরা টার্গেট ফিক্সড করি এবং তোমরা জানো, ব্যবসা শিক্ষার্থী হিসাবে তোমরা অবগত আছো যে কোনো কারণে প্রতিষ্ঠানের উৎপাদনমুখী পণ্যটা বাজারজাতকরণের ক্ষেত্রে প্রতিটা প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে টার্গেট দেওয়া হয় এবং এই টার্গেট ফুলফিল করতে হয়। এই ক্ষেত্রে তাদের একটা টার্গেট দেওয়াটাই হচ্ছে আদর্শ মান নির্ধারণ। অর্থাৎ আমি যে টার্গেট দিয়েছি, মনে করো জুস কোম্পানিতে কেউ কাজ করে, এই জুস কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানি টার্গেট দিয়েছে যে সে 1000 বা 2000 পিস জুস 2000 পিস জুস সে কী করবে, বাজারে বিক্রি করবে। তো এই ক্ষেত্রে সে 1500 পিস জুস বিক্রি করতে পারলো। দেখো যে এই কার্যফল নির্ধারণ করছে কত, 2000 পিস। এই ক্ষেত্রে সে কার্যফল পাওয়া গেল কত, সে 1500 পিস বিক্রি করতে পারলো। তাহলে কত কম করলো? যে এই ক্ষেত্রে 500 পিস সে কম করলো। এটা কিভাবে জানবো? আমরা এই তৃতীয় ধাপের মাধ্যমে জানবো যে সে 500 পিস উৎপাদন কম, সে বিক্রয়টা কম করলো। এই যে তুলনা করলাম এবং তুলনার মাধ্যমে কি কি কারণে সে পারলো না, হতে পারে রাস্তায় হরতাল ছিল, অথবা যানজট ছিল, অথবা অন্য কোনো কারণে সে কি সঠিক উৎপাদন প্রক্রিয়াটা বিক্রয় প্রক্রিয়াটা সচল রাখতে পারেনি। যার ফলে সে নির্ধারণ করবে যে কি কি ত্রুটি ছিল, এই ত্রুটিগুলোর সে সংশোধনের ব্যবস্থা নেবে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে এই ত্রুটিগুলো যাতে না হয়
সেক্ষেত্রে সে কী করবে? সংশোধনমূলক ব্যবস্থা মানে এই জায়গায় কোন এরিয়াতে যেই সমস্যা কীভাবে ওভারকাম করা যায়, প্রশিক্ষণের ব্যবস্থা কিভাবে নেওয়া যায়, সে কিভাবে আরও উন্নত প্রক্রিয়ায়, ভালো প্রক্রিয়ায় সেই পণ্যটা ডেলিভারি দিতে পারে, সে ওই দিকে মনোনিবেশ করবে এবং ব্যবস্থাপক ওইভাবেই তার কর্মীকে ট্রেন্ড আপ করবে। এখন আসো, আমরা তো নিয়ন্ত্রণের প্রক্রিয়াটা আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য। আসলে ব্যবস্থাপনা প্রক্রিয়ায় শুধু নিয়ন্ত্রণটা এমন একটি কাজ যেটা পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবেও কাজ করে। অর্থাৎ ব্যবস্থাপনায় যদি নিয়ন্ত্রণ প্রক্রিয়া না থাকে তাহলে দেখা যাবে যে সে সঠিকভাবে তার ব্যবস্থাপকীয় কার্যক্রমটা সুন্দরভাবে করতে পারছে না। আর ব্যবস্থাপনার সর্বপ্রথম কাজ হচ্ছে পরিকল্পনা, আর পরিকল্পনা অনুসারে কাজ হচ্ছে কি না এটাই নিয়ন্ত্রণ করে থাকে। আসলে এখন আমরা নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, কিন্তু নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে হলে বৈশিষ্ট্য জিনিসটা কি বুঝতে হবে। হ্যাঁ, বৈশিষ্ট্য হচ্ছে ওই সকল গুণ যে গুণগুলো থাকলে ওই বিষয়টা সম্পর্কে ধারণা পাওয়া যায়। মনে করো হাঁস আর মাছ, হাঁসের বৈশিষ্ট্যগুলো যখন প্রকাশ করা হবে তখন বোঝা যাবে যে এটা হাঁস। যখন বলা হবে পানিতে মাছের কিছু বৈশিষ্ট্য বলা হবে, ফুলকা থাকবে, লেজ থাকবে, পানিতে ভাসমান অবস্থায় থাকবে, তখন মাছ। তেমনি নিয়ন্ত্রণকে বুঝতে হলে নিয়ন্ত্রণের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে। হ্যাঁ, আমরা এখন নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, নিয়ন্ত্রণ হচ্ছে লক্ষ্য কেন্দ্রিক। নিয়ন্ত্রণ কি? লক্ষ্য কেন্দ্রিক। অর্থাৎ পরিকল্পনা যখন ব্যবস্থাপক করে একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে তার কার্যক্রমটা পরিচালনা করে। আর এই নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে যখন করে, নিয়ন্ত্রণ ওই লক্ষ্য অনুসারে কাজ করছে কিনা এটাই তদারক করে। তাহলে নিয়ন্ত্রণের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমার ব্যবস্থাপক যে কাজটাকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে ওটা সঠিকভাবে করছে কিনা, আর এইটাই নির্ণয় করবে নিয়ন্ত্রণ। তাহলে নিয়ন্ত্রণের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে লক্ষ্য কেন্দ্রিক। একটা নির্দিষ্ট লক্ষ্যের উপর সে অবজারভেশন করবে, সে বিচ্যুতি নির্ণয় করবে, সে সংশোধনমূলক ব্যবস্থা প্রদান করবে। দ্বিতীয় ধাপটি হচ্ছে ভবিষ্যৎমুখী। হ্যাঁ, ব্যবস্থাপকীয় কার্যক্রমগুলি ভবিষ্যৎমুখী। অর্থাৎ ভবিষ্যতে কি, পরবর্তী সময় কি করা হবে, আগামীতে কি করা হবে, ফিউচার টেন্সের প্রতি সবসময় নিয়ন্ত্রণ কাজ করে এবং ভবিষ্যৎমুখীর উপরই নির্দেশ করে। তাহলে নিয়ন্ত্রণটা ভবিষ্যৎকে টার্গেট করেই করা হয়। ভবিষ্যতে আমি কি করব এবং এই করার ক্ষেত্রে আমার কি কি সমস্যা হবে এবং এর সমস্যাগুলো কিভাবে সংশোধন করব, এই বিষয়গুলো নির্দেশ করে নিয়ন্ত্রণের দ্বিতীয় বৈশিষ্ট্যটি। হ্যাঁ শিক্ষার্থীরা, এখন আমরা তৃতীয় বৈশিষ্ট্যে যাব, আদর্শ মান নির্ভরতা। নিয়ন্ত্রণ করতে হলে তোমাকে একটি নির্দিষ্ট টার্গেট জানতে হবে বা তোমার একটি আদর্শ মান থাকতে হবে, কোন মানে তুমি কাজ করবে। মনে করো তুমি যদি বাজার থেকে সবজি কিনতে চাও, এটা কোন ধরনের সবজি কিনবে, তোমার নির্দেশনাটা কি থাকবে, এই আদর্শ মানটা আগেই যে তোমাকে বাজারে যেতে বলবে সেই তোমাকে নির্দিষ্ট করে দেবে। অথবা তুমি সাবান কিনতে যাবে, এখন তোমাকে কোন ধরনের সাবান ক্রয় করতে হবে সে সম্পর্কে তোমাকে পূর্ব নির্দিষ্ট একটি মান দিয়ে দেবে যে এই মানের সাবানটা তুমি ক্রয় করবে, এত মূল্যে তুমি সাবানটি ক্রয় করবে। অথবা তুমি যদি উৎপাদনমুখী কোনো প্রতিষ্ঠানে জব করো, তোমার উৎপাদনমুখী কারখানায় যদি তুমি কর্মরত থাকো, এই ক্ষেত্রে তোমার প্রতিষ্ঠানে কত একক উৎপাদন করবে মাসে, এটার একটা আদর্শ মান দেওয়া থাকবে। এর মানে আমরা কি বুঝতে পারলাম শিক্ষার্থীরা, যে অবশ্যই নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যের মধ্যে আদর্শ মান থাকবে এবং এই আদর্শ মান নির্ভরতা ছাড়া নিয়ন্ত্রণকে কল্পনাই করা যাবে না। এই আদর্শ মানের উপর ভিত্তি করে নিয়ন্ত্রণ তার পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করবে। কালান্তিক কাজ মানে ব্যবস্থাপকীয় প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হচ্ছে এই নিয়ন্ত্রণ। আর নিয়ন্ত্রণটাকে এজন্য কালান্তিক কাজ বলা হয়। একটি নির্দিষ্ট সময়, দিন হতে পারে, মাস হতে পারে, বছর হতে পারে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় শেষে এই নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা করে থাকে। যে কোনো প্রতিষ্ঠানেরই নিয়ন্ত্রণ শুধু একটি নির্দিষ্ট সময় শেষে হবে এটাও না, কিন্তু তোমার
ঘন্টা শেষেও তোমার নিয়ন্ত্রণ প্রক্রিয়া হতে পারে। অর্থাৎ প্রতিটা সময় শেষে ওই কাজটা হওয়ার পর এই কাজের যে টার্গেট ছিল তার সাথে মিল আছে কিনা এটা নির্ণয় করবে নিয়ন্ত্রণ প্রক্রিয়ায়। তাহলে আমরা জানলাম যে নিয়ন্ত্রণ হচ্ছে একটি কালান্তিক কাজ। এই কালান্তিক কাজ মানে একটি নির্দিষ্ট সময় শেষে এই নিয়ন্ত্রণ কার্যক্রমটি করা হয়ে থাকে। অবিরাম প্রক্রিয়া, হ্যাঁ, আমরা যেহেতু প্রতিটা কাজ উৎপাদনটা অবিরাম প্রক্রিয়ায় চলে, বিক্রয়টা অবিরাম প্রক্রিয়ায় চলে, ক্রয় অবিরাম প্রক্রিয়ায় চলে, সুতরাং এই নিয়ন্ত্রণ ব্যবস্থাটাও একটি অবিরাম প্রক্রিয়া। যদি আমার অবিরাম প্রক্রিয়ার মাধ্যমে প্রথম যে কাজটা হয়, মনে করে একটি প্রতিষ্ঠান যে প্রথম 100 একক উৎপাদন করেছে, তার উৎপাদন করার কথা ছিল 150 একক, সেক্ষেত্রে তার কি সমস্যা হয়েছে সেদিকে নজর রাখতে হবে। এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে হবে। এই সমস্যাগুলো সমাধানের জন্য যে তার বিচ্যুতিগুলো নির্ণয় করতে হবে এবং এই বিচ্যুতি নির্ণয় করার পর সে আবার একটা নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যবস্থা নেবে, আবার একটা পরিকল্পনা গ্রহণ করবে যে এই বিচ্যুতি নিয়ে আবার এই পরিকল্পনার উপর কাজ করার পরও দেখা যাবে যে একটি নির্দিষ্ট সময় প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া আদর্শ মান অনুসারে হয়নি, আবার এটাকে নিয়ন্ত্রণ প্রক্রিয়া আবার এটার ভুল ত্রুটিগুলো উদ্ঘাটন করা হবে। এই যে বারবার করা হয়, অর্থাৎ পরিকল্পনা গ্রহণ, নিয়ন্ত্রণ ব্যবস্থা, আবার পরিকল্পনা গ্রহণ, আবার নিয়ন্ত্রণ ব্যবস্থা, এই যে পর্যায়ক্রমে চলতে থাকবে, এই চলতে থাকাটাই হচ্ছে অবিরাম প্রক্রিয়া। যেহেতু উৎপাদন প্রক্রিয়া এবং বিক্রয় দুইটাই চলতেই আছে, সুতরাং নিয়ন্ত্রণ ব্যবস্থাটাও চলতে থাকবে। সর্বশেষ ধাপ, হ্যাঁ, আমরা জানি ব্যবস্থাপনা হচ্ছে পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, পেশনা, সমন্বয় সাধন, শেষে নিয়ন্ত্রণ আসবে। একদম লাস্ট স্টেজ হচ্ছে ব্যবস্থাপকীয় কার্যক্রমে নিয়ন্ত্রণ প্রক্রিয়া। এই নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমার ব্যবস্থাপকীয় যে টার্গেট বা লক্ষ্য ছিল, এই লক্ষ্য অর্জিত হয়েছে কিনা তা নির্ণয় করব। এজন্য নিয়ন্ত্রণ ব্যবস্থাকে বলা হয় সর্বশেষ ধাপ। মিতব্যয়িতা, হ্যাঁ, আমরা যদি নিয়ন্ত্রণ, যে কোনো কাজে নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে অপচয়, অপব্যয় বেশি হয়ে থাকে। আর নিয়ন্ত্রণ প্রক্রিয়া থাকলে প্রতিটা কাজ সুচারুরূপে হয়, সঠিকভাবে হয় এবং এই সঠিকভাবে করতে গেলে দেখা যায় যে নিয়ন্ত্রণ প্রক্রিয়া, যেহেতু আমার উপর একটা নিয়ন্ত্রণ প্রক্রিয়া আছে, তাহলে আমি একটু জবাবদিহিতার প্রক্রিয়াটা থাকবে এবং কোন জায়গায় কি কারণে ব্যয় বেশি হয়েছে তাও আমাকে এক্সপ্লেন করতে হবে, ব্যাখ্যা করতে হবে। সুতরাং প্রতিটা কাজে সঠিকভাবে অর্থ ব্যয় হবে, যার ফলে মিতব্যয়িতাটা রক্ষা হবে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে। হ্যাঁ, এখন আসো আওতা বা ব্যাপ্তি। আসলে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটার আওতা মানে সর্বস্তরে ব্যাপ্তি আছে কিনা বা সর্বস্তরে আছে কিনা। ব্যবস্থাপকীয় যে কার্যক্রম, এই ব্যবস্থাপকীয় কার্যক্রমের সবখানে নিয়ন্ত্রণটা বিদ্যমান কিনা। আমি পরিকল্পনা করলাম, পরিকল্পনার আদলে আসলে সংগঠিতকরণ করা হয়েছে কিনা, নির্দেশনা ওই পরিকল্পনা অনুসারে হয়েছে কিনা, ওই জায়গায় নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ফলো করতে হবে। এবং তারপর কর্মী নিয়োগ বা কর্মী সংস্থান, যেটা এটাও আসলে আমার পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে কিনা। এর মানে প্রত্যেকটা স্টেজে সমন্বয় সাধন অ্যাকুরেটভাবে করা হয়েছে কিনা, সঠিকভাবে করা হয়েছে কিনা, বা কি ভুল ত্রুটি হয়েছে, এগুলো সঠিকভাবে নির্ণয় করতে হবে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ তাহলে দেখা গেল নিয়ন্ত্রণ প্রক্রিয়া শুধু আমার লাস্ট স্টেজেই না, ব্যবস্থাপকের যেগুলো কাজ আছে সবগুলো কাজে শিক্ষার্থীরা এই নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা বিদ্যমান থাকে। তাহলে আওতা, প্রতিরোধক, হ্যাঁ, এটা একটা মজার আইটেম যে প্রতিরোধক, যে আমার ভুল হওয়ার সম্ভাবনা থাকে, আর ভুল হওয়ার এই সম্ভাবনাকে নিয়ন্ত্রণ প্রক্রিয়া সাথে সাথে প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং ভুল ত্রুটি সংশোধন করে দেয়। কারণ এই প্রতিরোধক ব্যবস্থাটা হচ্ছে যে তোমার যে লক্ষ্য আছে, এই লক্ষ্য সঠিকভাবে অর্জিত হয়েছে কিনা, বা কোন জায়গায় তোমার ভুল হয়েছে, কোন জায়গায় তোমার সমস্যা হয়েছে, এবং এই সমস্যাগুলো প্রতিনিয়ত তোমাকে পর্যালোচনা করা, এই প্রতিনিয়ত ধরা, এবং এই ধরার মাধ্যমে তোমার ওই সমস্যার সমাধান তাৎক্ষণিক করা, যেটাকে বলা হয় নিয়ন্ত্রণের নমনীয়তা। আর নমনীয়তা মানে পরিবেশ পরিস্থিতির উপর খাপ খাইয়ে চলা। অর্থাৎ পরিবেশ পরিস্থিতি, তুমি পরিকল্পনা করেছো একরকম, কিন্তু তোমার
দেখা গেল যে কার্যত যে পরিস্থিতি বা বাস্তবতা, এই বাস্তবতা তোমার ভিন্ন আরেকটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। তাৎক্ষণিক যে এই যে সংশোধনমূলক ব্যবস্থাটা গ্রহণ করেছ, এটাই হচ্ছে শিক্ষার্থীরা নিয়ন্ত্রণের প্রতিরোধমূলক ব্যবস্থা, ভুল ত্রুটি সংশোধন। হ্যাঁ, নিয়ন্ত্রণের অন্যতম প্রধান একটি কাজ হচ্ছে ভুল ত্রুটি সংশোধন করা। নিয়ন্ত্রণের মাধ্যমে তোমার পরিকল্পনায় কি কি ভুল আছে, এই ভুলগুলো তুমি সহজে ধরতে পারবা এবং এই ভুলগুলি সংশোধনের মাধ্যমে পরবর্তী পরিকল্পনাটা শক্তিশালী হবে, স্ট্রং হবে এবং পরবর্তী পরিকল্পনায় উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে, তোমার সফলতা অর্জনের ক্ষেত্রে অনেকটুকু সহায়তা করবে এই তোমার ভুল ত্রুটি সংশোধনের মাধ্যমে, যেটা নিয়ন্ত্রণের অন্যতম একটি বৈশিষ্ট্য। তোমার নিয়ন্ত্রণ মানেই হচ্ছে তোমার ভুল ত্রুটিগুলো তোমার সংশোধন করার সুযোগ থাকবে। পরবর্তী পরিকল্পনার ভিত্তি। হ্যাঁ, আমি এত সময় আলোচনার পর তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে নিয়ন্ত্রণ শুধু যেই কাজটাকে নিয়ন্ত্রণ করার তার মূল উদ্দেশ্য ওই কাজটার উপরই ভিত্তি করে থাকে না, সে কি করে পরবর্তী নিয়ন্ত্রণের ভিত্তি হিসেবে, পরিকল্পনার ভিত্তি হিসেবেও কাজ করে। পরবর্তী পরিকল্পনার ভিত্তি, মনে করো যে আমি কোনো কোম্পানিতে 10 একক উৎপাদন করতে চাই, এই উদ্দেশ্যে আমি পরিকল্পনা করেছি। তো এই ক্ষেত্রে 8 একক পণ্য উৎপাদন করেছি, কিন্তু এই ক্ষেত্রে একটি বিষয়ে যে আমার 2 একক উৎপাদন কেন কম হলো, এই বিচ্যুতিটা আমি নির্ণয় করব এবং এই বিচ্যুতি নির্ণয়ের মাধ্যমে পরবর্তী পরিকল্পনার ক্ষেত্রে আমার সংশোধনমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করে পরবর্তী স্ট্রং বা শক্তিশালী বা সবচেয়ে ভালো একটি পরিকল্পনা আমরা গ্রহণ করতে পারবো। এজন্য পরিকল্পনাকে বলা হয় এজন্য নিয়ন্ত্রণকে বলা হয় পরবর্তী পরিকল্পনার ভিত্তি। তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ আরেকবার বলছি, লক্ষ্য কেন্দ্রিক, ভবিষ্যৎমুখী, আদর্শ মান নির্ভরতা, কালান্তিক কাজ, অবিরাম প্রক্রিয়া, সর্বশেষ ধাপ, মিতব্যয়িতা, আওতা, প্রতিরোধ, ভুল ত্রুটি সংশোধনী ব্যবস্থার নির্দেশক এবং পরবর্তী পরিকল্পনার ভিত্তি। হ্যাঁ, আরেকটি পয়েন্ট আলোচনা করি যে সংশোধন ব্যবস্থার নির্দেশক, যে পরিকল্পনা হচ্ছে এমন একটি ছাঁকনি যেটা দিয়ে তোমাকে তোমার ভুল ত্রুটিগুলো নির্দেশ করে দেবে, তোমার কি কি ভুল আছে, তোমার কি কি ত্রুটি আছে, এগুলো নির্দেশক করে দিবে। এজন্য নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যের মধ্যে সংশোধনমূলক ব্যবস্থার নির্দেশক হিসাবে নিয়ন্ত্রণকে ধরা হয়। এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে তুমি বুঝবে যে সেই নিয়ন্ত্রণটি আদর্শ নিয়ন্ত্রণ ব্যবস্থা। তাহলে সবগুলো প্রতিষ্ঠানে বা সবগুলো উৎপাদনমুখী প্রতিষ্ঠানে, এই কারখানায় এই ধরনের সবগুলো বৈশিষ্ট্য পাওয়া হয়তো কঠিন হবে, কিন্তু সর্বোচ্চ যদি পাওয়া যায় তাহলে ওই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ব্যবস্থাটি উত্তম নিয়ন্ত্রণ ব্যবস্থা। এখন আমরা নিয়ন্ত্রণের গুরুত্ব নিয়ে আলোচনা করব। খেয়াল করো, আমরা যে আলোচনা করলাম নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য, আসলে এই নিয়ন্ত্রণ কেন প্রয়োজন, গুরুত্বটা হচ্ছে তোমার ওই বিষয়টা কেন দরকার, কি কারণে, না হলে কি অসুবিধা, এই সকল বিষয়টাকে মাথায় রাখা, এই সকল বিষয়টাকে অনুধাবন করাই হচ্ছে ওই বিষয়ের গুরুত্ব। অর্থাৎ আমরা যদি কোনো জিনিসের গুরুত্ব না বুঝি, ওই জিনিসটাকে ওইভাবে উপলব্ধি করা সম্ভব না। তোমাকে যদি কেউ গুরুত্ব না দেয়, অর্থাৎ তোমাকে সে চিনলো না, তোমাকে বুঝলো না, আমরা তখনই গুরুত্ব দেব যখন আমরা বুঝবো ওই জিনিস দিয়ে কি হয়। যদি আমি এই ক্ষেত্রে একটি বিষয় আলোচনা করতে যাই যে গুরুত্বটা কেন দিব, যে নিয়ন্ত্রণ প্রক্রিয়া এমন একটি কাজ যেই কাজটা তোমার নতুন পরিকল্পনা গ্রহণের সহায়ক ভূমিকা পালন করে এবং তোমার নতুন পরিকল্পনা নিতে তোমাকে উদ্দীপ্ত করে, তোমার নতুন পরিকল্পনা নিতে তোমাকে সার্থক করে, তোমার নতুন পরিকল্পনা নিতে তোমার প্রতিষ্ঠানকে বেগবান করতে এই নিয়ন্ত্রক ব্যবস্থাটা অগ্রণী ভূমিকা পালন করে। হ্যাঁ, আমরা এখন নিয়ন্ত্রণের কিছু গুরুত্ব নিয়ে আলোচনা করতে চাই। প্রথমেই পরিকল্পনা বাস্তবায়ন। হ্যাঁ, আমরা তো হরহামেশা সব সময় চিন্তা করি, অনেক ধরনের পূর্বানুমান করি, কিন্তু এই অনেক পূর্বানুমান বা অনেক চিন্তার মধ্যে পরিকল্পনায় এই সকল বিষয় নিয়ে আসতে হয় যদি তুমি সার্থক ব্যবস্থাপক হও, সার্থক অর্গানাইজার হও, সার্থকভাবে প্রতিষ্ঠানকে চালাতে চাও, তোমাকে অবশ্যই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, এমন পরিকল্পনা দিয়ে যেটা বাস্তবমুখী পরিকল্পনা। আর পরিকল্পনা বাস্তবায়নের জন্য তোমার দরকার হচ্ছে সংগঠন,
তোমার দরকার কর্মী সংস্থান, তোমার দরকার নির্দেশনা, তোমার দরকার কর্মী সংস্থান, তোমার দরকার পেশনা প্রদান, তোমার দরকার এদের মধ্যে সবগুলো কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তার জন্য সর্বশেষ দরকার নিয়ন্ত্রণ ব্যবস্থা। হ্যাঁ, তোমার পরিকল্পনা করেছিলে, ওই পরিকল্পনা অনুসারে তোমার যে টার্গেট ছিল এই টার্গেট অনুসারে কাজ হয়েছে কিনা সেটাও নিয়ন্ত্রণ দেখবে। হ্যাঁ, তারপর সংগঠিতকরণ, তোমার যে উপায় উপকরণ আছে এই উপকরণ দিয়ে সঠিকভাবে সংগঠন করতে পেরেছে কিনা, তোমার লক্ষ্য অর্জনের পথে সংগঠিতকরণ কি বাধা সৃষ্টি করছে কিনা, তোমার যে প্রত্যেকটা বিভাগ উপবিভাগ প্রত্যেকটা বিভাগ উপবিভাগের কার্যক্রমটা সঠিকভাবে করছো কিনা এবং এই বিভাগের দায়িত্ব কর্তৃত্ব সঠিকভাবে অর্পণ করেছে কিনা, তাদের কাছ থেকে সঠিকভাবে কাজ আদায় করছে কিনা, এই সকল কিছু নিয়ন্ত্রণের মাধ্যমে নির্ণয় করা হয়। হ্যাঁ, পেশনা, তোমার কর্মীর প্রশিক্ষণের প্রয়োজন আছে কিনা তাও নিয়ন্ত্রণ ব্যবস্থা নির্দেশ করবে। তোমার প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে যোগ্যতা কতটুকু তাও নিয়ন্ত্রণ প্রক্রিয়ার ছাঁকনির মাধ্যমে তোমরা উপলব্ধি করতে পারবা। অর্থাৎ এজন্য পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিয়ন্ত্রণ অবশ্যই প্রয়োজন। আর এই প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হলে নিয়ন্ত্রণের বিকল্প নেই। দ্রুত পদক্ষেপ, হ্যাঁ, দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণে একটি বিষয় থাকতে হবে, সেটা হচ্ছে নমনীয়তা। তো নমনীয়তাটা কি একটু সঠিকভাবে বোঝাতে চাই একটু অন্যরকম করে। তুমি মনে করেছো তোমার একটা বন্ধুর সাথে তুমি সাক্ষাৎ করবে, কারোর সাথে যোগাযোগ করেছো আগে যে সাক্ষাৎ করবে, তোমার প্রথম তার সাথে যেভাবে মোটিভ করার কথা ছিল হয়তো হাই হ্যালো দিয়ে, কিন্তু ওই বন্ধুর সাথে যদি বন্ধুর বাবা আসে তাহলে তোমার এই যে পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করে তোমাকে সর্বপ্রথম বলতে হবে আসসালামু আলাইকুম। এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে নমনীয়তা। আর দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণের নমনীয়তা আবশ্যক। নিয়ন্ত্রণের নমনীয়তা কি? তুমি যে পরিকল্পনাটা করেছিলে ওই পরিকল্পনা অনুসারে দেখেছো একটা বাধা সামনে এসেছে, এই বাধাটা কিভাবে সংশোধন করবা? এই বাধাটা সংশোধন করতে হলে অবশ্যই তোমার নিয়ন্ত্রণ ব্যবস্থায় পরিকল্পনা গ্রহণের সময় নিয়ন্ত্রণ ব্যবস্থায় নমনীয়তাটা থাকতে হবে। অর্থাৎ নমনীয়তাটা হচ্ছে পরিবেশ পরিস্থিতির উপর তুমি যেন নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে কার্যক্রমটা পরিচালনা করতে পারো এবং তোমাকে ওই পাওয়ার দিতে হবে। যদি ঊর্ধ্বতন নির্বাহীরা তোমাকে পরিকল্পনা দিয়েছে ওই পরিকল্পনা অনুসারেই তোমাকে কাজ করতে হয়, তাহলে এমন সময় দেখা যাবে যে তোমার উপস্থিত সিদ্ধান্ত পরিবর্তন করা প্রয়োজন যদি প্রতিষ্ঠানের বৃহৎ স্বার্থ উদ্ধার করতে হয় বা প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করতে হয়, এক্ষেত্রে তুমি পারবে না। এজন্য নিয়ন্ত্রণের দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নমনীয়তা আবশ্যক। পরবর্তী পরিকল্পনার মান উন্নয়ন। হ্যাঁ, আমরা এত সময় ধরে যে আলোচনা করলাম এই আলোচনা থেকে স্পষ্টত যে আমার পরবর্তী পরিকল্পনার মান উন্নয়নে নিয়ন্ত্রণ কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, নিয়ন্ত্রণ কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আমি যে আমার পরিকল্পনা গ্রহণ করেছি এই পরিকল্পনা অনুসারে সঠিকভাবে কাজ হচ্ছে কিনা এবং এই পরিকল্পনার পথে কি কি বাধা ছিল এইগুলো কিন্তু সংশোধন প্রক্রিয়ায় আমি সমাধান করতে পেরেছি। সমাধান করতে পারায় পরবর্তী পরিকল্পনা গ্রহণ করাটা শিক্ষার্থীরা কি অনেকটা সহজ হয়ে যাবে। কারণ আগের পরিকল্পনার যে ত্রুটি ছিল বিচ্যুতি ছিল এই ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধন করা সম্ভব হবে এই নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে এবং পরবর্তী পরিকল্পনাটারও মান উন্নয়ন হবে। অর্জিত ফলাফল পরিমাপ। নিয়ন্ত্রণের সঙ্গে আমরা কি পড়েছি? আদর্শ মানের উপর ভিত্তি করে অর্জিত ফলাফলের যদি বিয়োগ করা হয়, যে বিচ্যুতি নির্ণয় করা হয়, এটা নিয়ন্ত্রণের অন্যতম একটি কাজ। হ্যাঁ, আমরা ওই নিয়ন্ত্রণে অর্জিত ফলাফল পরিমাপ করতে পারি নিয়ন্ত্রণের মাধ্যমে। যে আমার টার্গেট ছিল কত একক উৎপাদন করা, আমি উৎপাদন করতে পেরেছি কত একক, তাহলে বিচ্যুতিটা হচ্ছে পরিমাপ। অর্থাৎ আমি অর্জিত ফলাফলটা পরিমাপ করতে পারি। তখন বিচ্যুতির কারণ নির্ণয়। নিয়ন্ত্রণ ব্যবস্থার অন্যতম একটা হাতিয়ার হচ্ছে যে আমি বিচ্যুতির কারণ নির্ণয় করব। কি ত্রুটি ছিল, কি বিচ্যুতি ছিল, কি সমস্যা ছিল, ঊর্ধ্বতন্ত্রের সমস্যা ছিল না অধস্তন্ত্রের সমস্যা ছিল, উৎপাদিত প্রোডাক্টের কাঁচামালের সমস্যা ছিল নাকি উৎপাদনের যন্ত্রাংশের সমস্যা ছিল, এই সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পারি এবং এই সমস্যাগুলো চিহ্নিত করার মাধ্যমে সমাধানের প্রক্রিয়া আমরা সামনে নিয়ে আসতে পারি, যার ফলে আমরা বিচ্যুতির কারণগুলো নির্ণয় করতে পারি, যা পরবর্তী পরিকল্পনার মূল হাতিয়ার হিসাবে কাজ করে। হ্যাঁ, আমরা এই আলোচনার থেকে বুঝতে পেরেছি যে নিয়ন্ত্রণের গুরুত্ব কতটুকু।
তাছাড়াও বলতে চাই, যে প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ নাই সে প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জিত করতে ব্যর্থ হয়। যে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নাই সে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে ব্যর্থ হয়। এই জন্য প্রতিটি প্রতিষ্ঠানের জন্য নিয়ন্ত্রণ এতটুকু জরুরি যতটুকু পরিকল্পনা ব্যবস্থা গ্রহণ যতটুকু জরুরি, তার চেয়ে বেশি নিয়ন্ত্রণ ব্যবস্থা। হ্যাঁ, আমি পরিকল্পনা করে রাখলাম বড় ধরনের, কিন্তু আমার নিয়ন্ত্রণ ব্যবস্থা নাই, তাহলে আমার প্রতিষ্ঠান কখনো সফলতার মুখ দেখতে পারবে না। এই জন্য এবং নিয়ন্ত্রণ শুধু একটা কাজ শেষ হওয়ার পর না, প্রতিটি স্তরে, প্রতিটি ভাগে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পর্যায়ে নিয়ন্ত্রণ তার ভূমিকা রেখে যায়। হ্যাঁ শিক্ষার্থীরা, আমি এই আলোচনার উপর ভিত্তি করে তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন দিতে চাই। যদি তোমরা এই প্রশ্নের উত্তর করতে পারো, আমি বুঝবো আজকে আমার ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে শুনেছ। হ্যাঁ, নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছ, কারণ আমার শিক্ষার্থীরা অনেক ভালো। তাহলে এক্ষেত্রে আমি একটা উদ্দীপক দেই। জনাব রহিম তার উৎপাদনকারী প্রতিষ্ঠানে 1000 একক পণ্য উৎপাদন করতে চায়। এক্ষেত্রে সে 800 একক পণ্য উৎপাদন করতে পেরেছে। এক্ষেত্রে এর জন্য সে উৎপাদনের পথে প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষণের অভাব উপলব্ধি করতে পেরেছে। তার ফলে মিস্টার রহিম এই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য অদক্ষ কর্মীকে বদলি করে দক্ষ কর্মী নিয়োগ প্রদান করে। প্রশ্নগুলো দিচ্ছি। ক, নিয়ন্ত্রণ কি? খ, পরিকল্পনা বৃত্তি হচ্ছে নিয়ন্ত্রণ। গ, যে নিয়ন্ত্রণ ব্যবস্থায় মিস্টার রহিম কোন ধাপটি গ্রহণ করেছিলেন? ঘ, যে নিয়ন্ত্রণ হচ্ছে লক্ষ্য অর্জনের হাতিয়ার। উক্তিটির পক্ষে মতামত দাও। এই বলে আমি তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই উত্তরগুলি যদি করতে পারো। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টস বক্সে জানাবে। আমি পরবর্তী ক্লাসে যখন আসব অবশ্যই তোমাদেরকে এই বিষয়ে আরও বিস্তারিত আলাপ করব, তোমাদের এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফিজ।